যিনি বেনিফিট পান তার কাছে সেটা সুষ্ঠু বিচার, এমনকি ঐতিহাসিক বিচারও। তো আবার সমান্তরালে এই কথাও সত্য, আগের যে বিচারগুলো হয়েছে ওগুলোর প্রশ্নবিদ্ধ ছিল, যেটা জামাত এক ধরনের হত্যাকাণ্ডই বলছে। তাদের অবস্থান থেকে ওই কথা সঠিক। আবার এমন এক সময় হলো এই রায়টা বা এই ফয়সালাটা হলো যখন মানবাধিকার লঙ্ঘন বা গণহত্যার আরেকটি বিচারের দ্বার প্রান্তে আমরা, অথবা উদ্যোগ চলছে, সেটার একটা পর্যায়ে আছে। তো এই ক্ষেত্রে জামাতের যিনি আইনজীবী তিনি বলেছেন ভবিষ্যতে যেন প্রশ্ন না ওঠে, অথবা উঠবে না বলে তিনি একটা আশাবাদ ব্যক্ত করেছেন। ভবিষ্যৎ মানে আরও পরে, বর্তমানেই কিন্তু প্রশ্ন উঠে গেছে, আবার উঠাটাই স্বাভাবিক। বিষয়টি স্পর্শকাতর এবং আমাদের ইতিহাসের সাথে অত্যন্ত সম্পৃক্ত। প্রশ্ন যেমন উঠেছে, ক্ষোভ বিক্ষোভ প্রকাশ হয়েছে। তো অন্তত একজন মানুষের জীবন রক্ষা পেয়েছে, মানবাধিকারের প্রশ্নে এটা একটা সংবাদ। কারণ গোটা বিশ্বে মৃত্যুদণ্ড নিয়ে কিন্তু দুই রকমের মতামত আছে। অনেক দেশে এখন মৃত্যুদণ্ডকে অগ্রাহ্য করা হয় বা ঘৃণা করা হয়। তো ওই রকম সময়ে আমরা কিন্তু 24-এর গণহত্যার বিচার করতে যাচ্ছি, অথবা প্রক্রিয়ার একটা বিশেষ পর্যায়ে রয়েছে। এই বিচারও কিন্তু এরই মধ্যে প্রশ্নবিদ্ধ। ভবিষ্যতে আরও কোন পর্যায়ে যায় কে জানে সেটা। আপনি বোধহয় খেয়াল করেছেন এরই মধ্যে গুমের কয়েকটি কাণ্ড নিয়ে রাজনৈতিক দুটি দল, বিএনপি এবং জামাত, যদি আমি নামসহ উল্লেখ করি, তাদের মধ্যেও কিন্তু দুই রকম কথা এসেছে। বিশেষ করে বিএনপির নেতা সালাউদ্দিন, আবার জামাতের সাবেক আমিরের ছেলে ব্রিগেডিয়ার আজমি। এমন সব ন্যারেটিভ আসছে যে গুম বলতে আসলে কিছু ছিল না, অথবা থাকলেও সেটার মধ্যে এক ধরনের বৈষম্য ছিল। হাস্যকর কথাবার্তা কিন্তু, যে সালাউদ্দিন সাহেব গুম হননি, সেটা একটা রাজনৈতিক কর্নার থেকে সামনে আনা হয়েছে। খুব সুন্দর স্টোরি তৈরি করা হচ্ছে যে তিনি নিজেই ভারতে গিয়েছেন, অথবা তাকে ভারতে নেওয়া হয়েছে। আবার ব্রিগেডিয়ার আজমির ক্ষেত্রে বলা হচ্ছে যে পাকিস্তানি কর্তৃপক্ষীয় একটা ব্যবস্থাপনায় তিনি আসলে ওই রকম গুমের মধ্যে ছিলেন না, আরামে আয়েসে ছিলেন। এমনকি আবার অন্যান্য যাদেরকে গুম করা হয়েছিল তার গুমের সাথে একটু তফাৎ আছে। কীরকম? অন্যরা খুব কষ্টে ছিলেন, উনি একটু আরামে ছিলেন। এগুলো নিয়ে মশকরা করা যায়, কিন্তু তিনি যে নিখোঁজ ছিলেন সেটা তো সত্য। এখন আমি গুম বলবো নাকি অন্য কোনো শব্দ বলবো, এর মধ্য দিয়ে আমরা গুম, খুন এগুলোকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে ফেলেছি। এর মধ্যে খুন নিয়ে কিন্তু আওয়ামী লীগের পক্ষ থেকে বা আওয়ামী লীগের ঘরানা থেকে, অথবা বিচ্ছিন্নভাবে শেখ হাসিনার যেই অডিওগুলো আসে, বা সর্বশেষ ওবায়দুল কাদেরের যেই একটি কিচ্ছা এসেছে আমাদের সামনে, ওখানেও আপনি খেয়াল করে দেখেন একটু অগ্রাহ্য করা হয়েছে। আর প্রকাশ্যেই বলা হচ্ছে যে এসব হত্যাকাণ্ডে 24-এর যে আন্দোলনকারী তাদের সম্পৃক্ততা ছিল। অর্থাৎ বিষয়টাকে এমনভাবে হালকা করা হচ্ছে যেটা আমাদের গোটা বিজয়কে কিন্তু এক অর্থে প্রশ্নের দিকে নিয়ে যাচ্ছে। সর্বশেষ ওবায়দুল কাদের যে কিচ্ছাটা সাজিয়েছেন, অথবা যে কিচ্ছাটা আমাদের সামনে এসেছে নাটকীয়ভাবে, তো এই ধরনের নাটক লিখতে ভাই কাগজ লাগে, কলম লাগে, কলমের ভিতরে কালিও লাগে। তো তাদের এগুলো ঠিক ঠিকানা ছিল কি না আমরা কিন্তু এক ধরনের গল্পের মতোই শুনলাম গত দুদিন ধরে, বেশ আলোচিত, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কল্যাণে। তো এই ধরনের ওনার যে কয়েকটা বাক্য আমি শুনেছি বা শব্দ শুনেছি অনেকটা আগের মতোই। একটা প্রশ্ন ছিল কোনো আফসোস আছে কিনা, দুঃখ আছে কিনা বা ব্যথিত কিনা, তিনি মোটা দাগে যেটা জানিয়েছেন, না ওই রকম ভুল তারা করেননি বা দুঃখিত হওয়ার মতো ওই রকম কিছু ঘটেনি। তো এই সারসংক্ষেপটা কী দাঁড়ায় এগুলো যোগ করলে? আজ যেরকম একজনের জীবন বেঁচেছে এই জন্য উল্লাস আছে, আবার এর বিপরীতে ক্ষোভ বিক্ষোভও আছে। তো যোগফলটা ভালো না। একইভাবে ভবিষ্যতে যখন এই বিচারগুলো প্রশ্নবিদ্ধ হবে, সেই আশঙ্কা তো তৈরিই হয়েছে। এর মধ্যে যেভাবে আমরা সমানে ফ্যাসিস্ট সাজাচ্ছি, যাকে পছন্দ হচ্ছে না তাকে সেই ফ্যাসিস্ট, যেটা কিন্তু আগের একটা নমুনা। যাকে পছন্দ হতো না সেই জঙ্গি, অথবা জামাত, অথবা শিবির। তো একই ন্যারেটিভ কিন্তু এখনও, ওইটা আমাদেরকে একটা বাজে বার্তা দিচ্ছে এবং একটু উদ্বেগও জাগাচ্ছে।